ইলিশ মাছ। ভারতবর্ষে ইলিশ মাছ ভালো, ভারতবর্ষ বলতে পশ্চিমবাংলার মানুষ ইলিশ মাছ খায়। রূপালী ইলিশ তাদের সবথেকে প্রিয়, বাঙালির প্রিয় খাবার। তা বাংলাদেশের পদ্মার ইলিশ সত্যিই স্বাদে গন্ধে অতুলনীয়, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। সমুদ্রে বঙ্গোপসাগরে যে লোনা ইলিশ, তার থেকে পদ্মার যে মিষ্টি ইলিশ, তার স্বাদ গন্ধ সম্পূর্ণ আলাদা। কিন্তু সে পদ্মা তো মরে গেছে প্রায়, পদ্মার ইলিশ আর সেইভাবে হয় না। তবে চাঁদপুরে থেকে অনেক 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 ইলিশ চাঁদপুরের ওখান থেকে পাওয়া যায়, বরিশালে ইলিশ পাওয়া যায়, আর খুলনার বঙ্গোপসাগরের দিকটায় তো ইলিশ পাওয়াই যায়। তবুও পদ্মার ইলিশ যেমন তার রং, যেমন তার সাইজ, যেমন তার মানে মানে এই বাড়িতে ভাজলে তা মনে হয় অন্তত 100 স্কোয়ার কিলোমিটার দূরে তা ছড়িয়ে পড়বে। তা এইরকম সেই পদ্মার ইলিশ আমাদের আর খেতে পাওয়া যাবে না। কারণটা হচ্ছে যে ওখানকার ভারত বিরোধী যে সরকার এখন ক্ষমতায় রয়েছেন, এবং যে ছাত্র আন্দোলন, ভারত বিরোধী যে ছাত্র আন্দোলন, সে তারা এখন সব সিদ্ধান্ত নিচ্ছেন ইলিশ রপ্তানি করা যাবে না ভারতে। এবং তারা ভেবেছিল যে ভারতে ইলিশ যায় বলে তারা খেতে পায় না, 2000-2500 টাকা দাম। কিন্তু এখন সোশ্যাল মিডিয়ায় যা দেখছি, ইউটিউব এবং ফেসবুকে, সেখানে যা দেখছি তাতে তো মাছের বাজার খুব হাই। 1 কেজির ইলিশ 1800 থেকে মানে 2000-এর নিচেই পাওয়া যায় না। তা আমাদের এখানে আমি তো অন্তত বেহালায় কালকেও দর করলাম, এখানে 1000 টাকায় 1 কেজি ইলিশ, যে সাইজগুলো 1000 থেকে 1200-র মধ্যে পাওয়া যায়, হামেশাই পাওয়া যায়। মানে এটা 12 বছর, মানে সারা বছরই পাওয়া যায়। তাহলে আমাদের এখানে যদি 1200 টাকায় কিনতে পাওয়া যায়, তাহলে ওখানে সেটা ভারতে তো আর পাঠাচ্ছ না, তারপরেও তোমাদের এত দরে কিনতে হচ্ছে কেন? ধরেই নিলাম ওরা মনে করে একটা ভাব, মানে অনেক শিক্ষিত মানুষও কমেন্টস করছে, তাদের ভাবখানা যে শেখ হাসিনা ইলিশ ভারতকে দিত বিনা পয়সায়, মানে এমনি খাওয়াতো আর কি, আমরা ওদের আত্মীয় আমাদের এমনি বিনা পয়সায় দিত। এর বিনিময়ে যে ডলারটা ইনকাম হতো তার বাংলাদেশের, সেই মানে শিক্ষিত লোকের অন্তত সেটুকু মানে বিবেক বুদ্ধি থাকার কথা, কিন্তু সেটুকু তাদের নেই। শুধু ইলিশ মাছ তো আর খাওয়া যাবে না, ইলিশ মাছের সঙ্গে যে মশলাটা, সেটা এখান থেকে যায়, যে তেলটা লাগে ইলিশ মাছ ভাজতে, সে তেলটা এখান থেকে যায়। ওর সঙ্গে যে তরকারির পেঁয়াজ রসুন, তাও এখান থেকে যায়। আপাতত কিছুটা বন্ধ আছে, অস্থিরতার জন্যে ট্রাক ভিতরে ঢুকতে সাহস পাচ্ছে না। বাংলাদেশি ট্রাক যারা ভিতরে ঢুকেছিল, তারা মাল নিয়ে ভিতরে চলে গেছে। সেই মালটা এখনও আছে বলেই পেঁয়াজ 120 টাকা, 110 টাকা কিনে খাচ্ছেন। সামনের সপ্তাহে, আজকে কত তারিখ, না আজকের থেকে আপনি যদি আর 17, আজকে মানে 17, আর 27 তারিখ, 10টা দিন পরে যা দরে কিনছেন না, এটা অন্তত 1.5 গুণ তো হবেই, 20% বাড়বেই। অর্থাৎ 100 টাকার মালটা 120 টাকা হবে। চালের দামটা দেখলাম ওখানে মোটামুটি নিয়ন্ত্রণে আছে, কিন্তু এই চালটাও যখন কমে যাবে তখন টান ধরবে, মানে যে আড়তদাররা সব তো কিনে আগের থেকে রাখে, ফলে প্রত্যেকেরই যারা রপ্তানি করে, মানে আমদানি করে, অর্থাৎ বাংলাদেশ
যেটা আমদানি করছে ভারতে, আমদানিকারকরা অন্তত 1 মাস 2 মাস, কেউ কেউ 3 মাস, পয়সা যাদের বেশি আছে 3 মাসের মালও স্টক করে ধরে রাখে। তারা এবার আস্তে আস্তে ছাড়বে, আস্তে আস্তে দাম বাড়বে। অর্থাৎ যেটা 50 টাকায় কিনেছিল সে 60 টাকায় বেচবে, তারপরের সপ্তাহে সেটা 80 টাকায় বেচবে। এই করে 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 বাজারের এমন অবস্থার সৃষ্টি করবে বুঝতে পারছে না এরা। মানে ছাত্ররা দর বেঁধে দিয়েছে, আলু 70 টাকা, অমুক অমুক টাকা, তমুক টাকা, পেঁয়াজ 70 টাকা, না আলু 40 টাকা, পেঁয়াজ 70 টাকা। তা কেউ তো সে ধরনের মানে বাজারে সে দাম তার ধারে কাছের দামে কিনতে পারছে না, তা বেচবে কী করে? অনেকেই বেচা বন্ধ করে দিয়েছে যারা এই মাতব্বরি সহ্য করতে পারেনি। আর একটা দল কী হচ্ছে, এর ফলে বাজারে মাল আর কেউ কিনছেও না, আনছেও না। আস্তে আস্তে বাজার ড্রাই হয়ে যাবে, এরপরে আর কিচ্ছু পাবে না, কিচ্ছু পাওয়া যাবে না। তখন খেলাটা বোঝা যাবে যে ভারত তাদের কতটা ক্ষতিকারক, কত ক্ষতি করে, হ্যাঁ, কত তাদের সব জিনিসপত্র নিয়ে নেয়। আরে সে গরু চোরেরা মারা যায়, বিডিএ মানে বিডিআর বিএসএফের যে লড়াইয়ে তাতে কী আছে, যারা গরু চুরি করে সে এপারের হতে পারে, ওপারের হতে পারে, গরু পাচার করে, স্মাগলিং করে, তারা এপারের লোক হতে পারে, ওপারের লোক হতে পারে। তাতে অনেক সময় ক্রস ফায়ারিংয়ে মারা যায়, দাঁড়াতে বললে না দাঁড়ালে ক্রস ফায়ারিংয়ে মারা যায়। তা এবার কি হবে, এই স্মাগলিংটা আরও বাড়বে। যখন সোজা রুটে আমদানি রপ্তানি বন্ধ হবে, তখনই দেখা যাবে যে একদম পুরোপুরি একদম সেই 4,500 কিলোমিটার লাইন আমাদের বর্ডার রয়েছে, বাংলা সীমান্ত, পোরাস বর্ডার। যে কোনো জায়গার থেকে, সব জায়গায় তো আর কাঁটাতার দেওয়া হয়নি, কাঁটাতার একটুখানি জায়গা দেওয়া হয়েছে, সব জায়গায় থেকে মাল ঢুকবে। আর স্মাগলাররা মাল ঢোকালে তার দাম স্বভাবত বেশি হবে, কারণ স্মাগলাররা যে দামে মাল কিনবে, তারপরে এপারে বিএসএফকে দিতে হবে, ওপারে বিডিআরকে পয়সা দিতে হবে। আর এই যে চুরি ছাপি যে সমস্ত ছেলেরা পারাপার করবে, তাদের মোটা টাকা দিতে হবে। তাহলে সব মিলিয়ে 80 টাকার মালটা 100 টাকা হয়ে তারপরে ওখানে ঢুকবে, সেটা 120 টাকা বাজারে যাবে মানুষের হাতে। এটাই স্বাভাবিক। এইভাবে হয়তো এরপরে কিছুটা বাঁচবে। চিনি, বাংলাদেশের চিনির 1% উৎপাদন হয়, 99% বাংলাদেশ আমাদের থেকে চিনি কেনে। তাই স্টক ধরুন 15-16-20 দিন পরে দেখবেন স্টক শেষ হয়ে গেছে, তখন পাকিস্তানে নাকি 700 টাকা চিনি। তা আপনাদেরও তাই কিনতে হবে, নাহলে 200-300 টাকা তো কিনতেই হবে। তেলের দাম এখনও 40 টাকা আপনাদের, আমরা এখানে যেটা 110 টাকা কিনি, আপনাদের ওখানে যে 140 টাকা হয়ে গেছে, ওইটা 240 টাকা হয়ে যাবে আগামী 1 মাসের মধ্যে। তা এই যে অবস্থার সবটাই আমাদের দেশের সরকার তো ঠিক করে না। কে ওপারে মাল রপ্তানি করবে না করবে, আমদানি করবে কি করবে না, এর তো বেসরকারিভাবে হয়, এগুলো তো সরকারি সিদ্ধান্ত না। মোদী সরকার চাইলেও যে ওপারে মাল পাঠাতে পারবে তার কোনো মানে নেই। তিনি হয়তো বর্ডারের নিষেধাজ্ঞাটা তুলে দিতে পারেন, কিন্তু আমাদের ট্রাক ওপারে গিয়ে সেই ট্রাক লুট হবে না, কে তার সিকিউরিটি নেবে? সেই ট্রাকের ড্রাইভারকে যে খুন করে দেওয়া হবে না, কে তার দায়িত্ব নেবে? আর ওই ট্রাকটা জ্বালিয়ে দেওয়া হবে না, কে তার দায়িত্বটা নেবে? কোনো ড্রাইভার দায়িত্ব নেবে না। মালিকও তার একটা ট্রাক, তার 50 লক্ষ টাকার দামের একটা ট্রাক মানে 2 লাখ টাকার মাল বেচার জন্যে বাংলাদেশে পাঠাবে না, কেন? তাহলে ওটা পুড়েও যেতে পারে। ফলে আপনারা অটোমেটিক্যালি আপনাদের ব্যবহারের জন্যে, আপনাদের মন মানসিকতার জন্যে আপনারা জিরোতে গিয়ে পড়েছেন। সাবধান, খুব সাবধান। খেতে পাবেন না,
আমরা চাই না আমাদের প্রতিবেশীরা না খেয়ে মরুক, চাই তারা খাওয়া খাক, কিন্তু তাদের জ্ঞান বিবেক বুদ্ধি যদি এত বন্ধা হয়, এত একদম ব্লাইন্ড হয়, ভালো মন্দ জ্ঞান না থাকে। অনেকে বলছে হ্যাঁ খাবো, বেশি দামের খাবো। আরে কজনের কেনার ক্ষমতা আছে যে 100 টাকার মাল 150 টাকা হলে কিনে খাবে? কটা লোকের ক্ষমতা আছে? ফেসবুকে সব কিছুর দাম 70 টাকা 40 টাকা, সব দাম কমানো। তো ওই তো ফেসবুকের লোকেরাই বলছে, ইউটিউবের লোকেরাই বলছে, আরে আমি তো ফেসবুকে 70 টাকা দেখে পেঁয়াজ কিনতে এসে দেখছি 120 টাকা। দোকানদারকে জিজ্ঞেস করছে, বলছে হ্যাঁ এখনও বেচছি, পরে এই দামে বেচতে পারবো কিনা জানি না। তাদের দেশি যে সব মাল ওঠে সে মাল যাই হোক হয়তো নিম্নমানের আমাদের ভারতীয় ইসের থেকে, তবুও তারা সেটাও কদিন ইয়ে করবে। ওখানে খুব বেশি তো পেঁয়াজের চাষ হয় না, ওখানে ধান চাষ। ওখানে সব থেকে বেশি ধান চাষ। মানুষ তো আগে খেয়ে বাঁচবে, চালটা তাদের দরকার আগে। হ্যাঁ, গমের চাষ খুব একটা ভালো হয় না, গম পুরোটা এখান থেকে নিয়ে যেতে হয়। ওখানে রুটি খাওয়া বেকারি টেকারি সব এখানকার গম নিয়ে আটা করে বেকারি চলে। তো এইরকম একটা জায়গায় থেকে 14 কোটি দেশের মানুষ আপনারা, 14 কোটি দেশের মানুষের মধ্যে তো আমার মনে হচ্ছে যে অর্ধেক লোকই বুদ্ধিমান, বাকি অর্ধেকরা তো ফেসবুকের উপর দিয়ে চলেন, ঠিকমতো কথাও বলতে পারেন না। হ্যাঁ, এবং আন্তর্জাতিক সম্পর্ক, এক্সপোর্ট ইম্পোর্ট, এসব কতটা আর বুঝবেন না। মোহাম্মদ ইউনূস 80 বছর বয়সে কি করবেন? 80 বছর বয়সে মানুষের চিন্তাশক্তি এমনিতেই অবরুদ্ধ হয়ে যায়, নতুন করে তার বিকাশ হওয়া সম্ভব নয়। 40-50 বছরে যে বিকাশ হয়, চূড়ান্ত বিকাশ, তারপরে তো কমতে থাকে। আমাদেরও বয়স বাড়ছে, আমরাও তো বুঝতে পারি যে চিন্তা শক্তি ইত্যাদি অনেক কমে যায়। অভিজ্ঞতা হয়তো থাকে, কিন্তু 50 বছর আগের অভিজ্ঞতা আজকে 50 বছর পরে কাজ করে না। 50 বছর আগে আমরা তালের পাতায় লিখতাম, এখন কম্পিউটারে লিখতে হয়। ফলে 50 বছর আগের এক্সপিরিয়েন্সটার এখন সেটা কাজে লাগে না। প্রতিদিন আমরা নতুন নতুন এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা অর্জন করছি। সারা পৃথিবী এআই এর যুগ, হ্যাঁ, অল্টারনেটিভ ইন্টেলিজেন্সের যুগ। আমরা ভাবার আগে অনেক ভাবনা হয়ে যাচ্ছে। আমি অল্টারনেটিভ লিখতে গিয়ে ALT দিতে দিতে অল্টারনেটিভ শব্দটা এসে যাচ্ছে, আমি পেয়ে যাচ্ছি, মানে গুগল আমাদের লিখে দিচ্ছে, জিপিটি লিখে দিচ্ছে, জিপিটি। তা কোথায় চলেছি আমরা? ভাবতে হবে তো। আমরা আমাদের ব্রেন ভাবনার আগে এই এআই ভাবনাটা আমাদের সামনে নিয়ে আসছে, সেটাকে অল্টারনেটিভ আমাকে ধরে নিতে হচ্ছে। তো এই যুগে বসে যদি আমরা এখনও ওই ওখানে সেই পুরনো দিনের 50 বছর আগের মানসিকতা নিয়ে থাকি, তাহলে চলবে? সবাই মুখ দেখিয়ে বড় বড় কথা বলছে, তবে হ্যাঁ একদল ইয়াং গ্রুপ, তারা বুঝতে পারছে যে ভবিষ্যৎ কী হতে যাচ্ছে, তারা কিন্তু সাংঘাতিকভাবে কথা বলছে। তারা বলছে হায় রে ছাত্র, তোমরা কি করলে, এখন দেখো দেখো কী অবস্থা। আমি সুকুমার দেবনাথ, মামাটি মানুষ ইউটিউব নিয়ে আপনাদের সামনে আসি। আপনারা আমাদের একটু শেয়ার করবেন, লাইকস দেবেন এবং আমাদের একটু সাবস্ক্রাইব করবেন। যারা করেছেন তাদের জোড়হাতে নমস্কার জানাই, অভিনন্দন জানাই। নমস্কার।